অবশেষে এক অনবদ্য জয়, অবশেষে এক অলৌকিক জয়, অবশেষে এক যাই হোক একটা কিছু মানে বললে হইল, জয়ের দেখা পেয়েছে। অনেকেই এভাবেই বর্ণনা করছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টে যেভাবে বাংলাদেশ জয়লাভ করেছে। আমি একটু অন্যভাবে ভাবতে এবং বলতে পছন্দ করি, কারণ আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি। দেখেন, বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে গিয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়ে আসছিল। বাংলাদেশ তাদের ঘরের মাটিতে সাউথ আফ্রিকার সাথে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা মানে তৈরি করতে পারে নাই, একেবারেই পারে নাই। তো বাংলাদেশ ব্যাকফুটে ছিল। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদের প্রথম টেস্ট যেভাবে হেরেছে, বাংলাদেশ ব্যাকফুটে ছিল। বাংলাদেশ সকল সমালোচনার মধ্যে ছিল। তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট, তাদের বোলিং ডিপার্টমেন্ট আমার কাছে মনে হয়েছে যে ভালো ছিল, আগেও ভালো ছিল। বাট বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যথারীতি কোলাপস করে আসছিল। তো সেইখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সেইখান থেকে বাংলাদেশ একটা পরিত্রাণ, মানে বলে না যে অনেক ঝড় ঝাপটা, অনেক বোঝা থাকলে মাথায়, অনেক প্রেসার থাকলে যেটা যদি কোনোভাবে সরানো যায় তো রিলিফ পাওয়া যায়, সেই ধরনের পরিত্রাণ বাংলাদেশ পেয়েছে। তো এই জয়কে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর অলৌকিক, অসাধারণ, অস্বাভাবিক বিভিন্নভাবে বর্ণনা করছে। তো আমার কথা হচ্ছে, সর্বপ্রথম এই জয়টা আমি কিভাবে দেখছি সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব ম্যাচটা কিভাবে বাংলাদেশ জিতল। তো আমি যেভাবে দেখছি ম্যাচটা, বাংলাদেশ খুব খারাপ থেকে, খুব বেশি ব্যাকফুটে থেকে বাংলাদেশ একটা সংগ্রাম করে জয়ের দেখা পেয়েছে। যেখানে অনেকে আবার বলছে বাংলাদেশ দলের তো মেইন প্লেয়ারই নাই, মুশফিকুর রহিম নাই, সাকিব আল হাসান নাই, তারপরে কি বলে নাজমুল হোসেন শান্ত নাই। ভাই, আমাদের যেই এবিলিটি, আমাদের যে স্কিল, ওই শান্ত বলেন, মেহেদী হাসান মিরাজ, কিংবা শান্তর জায়গায় যে খেলছে দীপু, খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ, মুশফিকুর রহিম হয়তো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, সাকিব আল হাসান এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, কিন্তু আমাদের সক্ষমতা পিউমেনো ও গোয়ালে, ইটালিয়ান ভাষায় বলে পিউমেনো ও গোয়ালে, মানে কাছাকাছি, এগুলা একই। যে খেলেছে তাদের পরিবর্তে সাদমান কিংবা জাকির কিংবা দীপু, এগুলা কোয়ালিটি সেম ক্যাটাগরি, 19-20। সুতরাং ওরা থাকলে, যেই না থাকলে আমাদের কোয়ালিটি এরকমই। এটা হচ্ছে সাদাকে সাদা, কালোকে কালো বলা আর কি। এখন এই জয় বাংলাদেশকে তৃপ্তি দিয়েছে, শান্তি দিয়েছে, মোমেন্টাম বাংলাদেশের কাছে ফিরিয়ে এনেছে, সেটা মানি। এটাকে কাজে লাগিয়ে ওয়ানডে, টি-20 ম্যাচগুলো ভালো করবে, এটা আমি বিশ্বাস করি। তবে যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন সবাই, এটার পক্ষে আমি না। টেস্টে বাংলাদেশ ভালো দল হয়ে গেছে একটা ম্যাচ জিতার পরে, সেটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি বাংলাদেশ
2024 সালের তো শেষ টেস্ট এটাই ছিল। 25 সালে যে টেস্ট হবে, নেক্সট যে সিরিজ হবে, সেইখানে যদি বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারে, তাহলে বলবো যে হ্যাঁ, বাংলাদেশ ভালো করছে। আপনি 10 ম্যাচের পর একটা ম্যাচ যদি জিতেন, কিংবা 7-8 ম্যাচের পর একটা ম্যাচ জিতেন, সেখানে আমাদের সাকসেস কতটুকু এটার দ্বারা বুঝায় আমি আসলে বুঝি না। আপনি 3টা ম্যাচে একটা ম্যাচ জিততে হবে টেস্টে, একটা ম্যাচ ড্র করতে হবে, একটা হারবেন, তখন আপনার বোঝা যাবে যে আপনি ভালো দল হিসাবে ভালো করছেন টেস্টে। কিন্তু আপনি 10 ম্যাচে একটা ম্যাচ জিতলে আমরা সেই দলকে জয়ের উৎসবে আনন্দে ভাসিয়ে অহেতুক মানে কবিতা রচনা করে ওই ধরনের ভিডিও কন্টেন্ট বানানোর পক্ষে আমি না। এই হচ্ছে আমার বাংলাদেশের জয় নিয়ে আমার মতামত। তবে হ্যাঁ, কংগ্রেচুলেশন, বাংলাদেশ ভালো খেলেছে, জয়টা বাংলাদেশের প্রয়োজন ছিল। বাংলাদেশ যেভাবে পিছনে পড়েছিল সেখান থেকে হয়তো এই জয়টা কিছুটা হলো ভালো খেলার জন্য নেক্সট টাইম মোটিভেশন দিবে আর কি। যাই হোক, এ হচ্ছে আমার খেলা নিয়ে কথা। আর ম্যাচটা কেমন হয়েছে, বাংলাদেশের সেকেন্ড টেস্টটা কে কিভাবে খেলেছে সেটা যদি বর্ণনা করি, বাংলাদেশ ভালো খেলেছে। ডে 1 থেকে ডে 4 পর্যন্ত বাংলাদেশ এককভাবে সেকেন্ড টেস্টে ভালো খেলেছে। প্রথম ইনিংসে যদি বলি 164 রান, সেইখানে সাদমানের 60 আপ রান ছিল, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের 36 রানের একটা ইনিংস ছিল। তো 164 রান যখন বাংলাদেশ করেছিল তখন ভাবছিলাম যে স্কোরটা অনেক বেশি কম হয়ে গেছে, কিভাবে কি করবে। কিন্তু বাংলাদেশ বোলিংয়ে নেমে নাহিদ রানার অবিশ্বাস্য বোলিংয়ে, নাহিদ রানার বলের পেসের সামনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আসলে অসহায় হয়ে গেছিল, যেটা সিরিয়াসলি আমি বাড়িয়ে বলি না, বাড়িয়ে বলা পছন্দও না আমার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা আমার কাছে মনে হচ্ছিল যে নাহিদ রানার বলে ভয় পাচ্ছিল, কারণ কিছু বল তার বাউন্স এভাবে উঠছিল সামনে থেকে পড়ে মাথায়, হেলমেটে, কাঁধে টাধে, হাতে টাতে লেগে। কিমারুচ তো ইনজুর্ড ছিল একদিন, তার শোল্ডারে লেগেছিল। তো সেখান থেকে নাহিদ রানার দেখলাম যে অসাধারণ বোলিং, তার ক্যারিয়ারের প্রথম 5 সে তুলে নিয়েছে, অসাধারণ এক কথায়। 5 উইকেট নিয়ে আসলে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 146 রানে অল আউট করে দেওয়ার যে কৃতিত্ব, সেটা নাহিদ রানার প্রথম ইনিংসে। তো সেখান থেকে বাংলাদেশ তো 20-22 রানে এগিয়েছিল। তারপরে বাংলাদেশ যখন ব্যাট করতে নেমে পজিটিভ ইন্টেন্ট শো করলো, শুরু থেকেই দেখলাম যে সবাই, দীপু থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ, সবাই পজিটিভলি খেলেছে। মানে এই পিচে জানে যে থাকা যাবে না, সুতরাং কিছু রান করে নেই। তো যে একটি স্কোর করেছে 287 রানের, সেইখানে বাংলাদেশ বিশেষভাবে কৃতিত্ব দিতে হয় জাকির আলী অনিক। 91 রানের যে ইনিংসটা খেলেছে, অল্পের জন্য সেঞ্চুরিটা পায়নি, তবে তার সেঞ্চুরির চাইতে বেশি এটা বলতে হবে যে তার পার্টনারশিপ গুলা বিল্ড আপ করেছে সে লাস্ট লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের সাথে, এক কথায় অসাধারণ। 8ম উইকেট, 9ম উইকেট এবং 10ম উইকেট জুটিতে যে রানগুলা যোগ করেছে, অসাধারণ। তো 287 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজকে 145 রানে সম্ভবত অল আউট করে দিছে, 185 রানে অল আউট করে দিছে। এটার সবাই ভালো বল করছে, তাইজুল ইসলাম ভালো বল করেছে, তাইজুল ইসলাম যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে, তার বলের সুইং টুইং সবকিছু মিলে যথেষ্ট ভালো ছিল। নাহিদ রানা এই সেকেন্ড ইনিংস উইকেট পায়নি, তবে তাসকিন উইকেট পেয়েছে। হাসান মাহমুদ ভালো বল করেছে। বাংলাদেশের বোলিং অ্যাটাক সবসময় ভালো ছিল, এই ম্যাচেও তার ব্যতিক্রম ঘটেনি। সুতরাং বাংলাদেশের বোলিং দিয়ে এই ম্যাচ আসলে জিতে নিয়েছে। ব্যাটসম্যানরা তেমন কিছু রান করতে পারে নাই, ওয়েস্ট ইন্ডিজের দাঁড়াতে পারে নাই বাংলাদেশের বোলিং এর সামনে। এই হচ্ছে আমার মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।